এই বর্তমান যে ডাকসু, সেই ডাকসু প্রচন্ড রকম ব্যর্থ এবং প্রচন্ড রকম দলদাস এবং স্বার্থবাদী একটা ডাকসু। বাংলাদেশের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে সংবাদ মাধ্যমে এটা জানতে পারছেন যে আহ, হাম প্যান্ডেমিক প্রতিসরণের লক্ষ্যে বা প্রতিকারের লক্ষ্যে যেহেতু অবকাঠামোগতভাবে ঢাকা মেডিকেল কলেজ অত্যন্ত দুর্বল একটা প্রতিষ্ঠান, তারা দাবি করেছিল তাদের এই প্যান্ডেমিক প্রতিকারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে তার সেন্ট্রাল ফিল্ডটাকে আপনার হচ্ছে আহ, মানে রেস্কিউ সেন্টার হিসেবে তাদের দেওয়া হয় কিছুদিনের জন্য। এই যে টেম্পোরারি একটা 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 সুবিধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে চাওয়া, এটা শুধুমাত্র প্রতিষ্ঠান হিসেবে ঢাকা মেডিকেল কলেজের চাওয়া না, এইটা এইখানে হাম প্যান্ডেমিকের যে ভিকটিম পরিবার আছেন এবং বাংলাদেশের যে আপামর মানুষ তাদের একটা চাওয়া। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু এই ব্যাপারটা টোটালি আপনার না করে দিল এবং ব্যাপারটাকে একরকম উড়িয়ে দিল। এবং এই উড়িয়ে দেওয়ার পেছনে আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের যে বড় শিক্ষার্থী মহল, তাদের কিন্তু কোনো মতামত বা এই ব্যাপারটা নিয়ে কোনো উন্মুক্ত আলাপ কিন্তু করা হয়নি। যদিও হাম প্যান্ডেমিক এখন বাংলাদেশের একটা জাতীয় বিষয়, জাতীয় ইস্যু, এবং এই ইস্যুর সাথে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা মানুষ সরাসরি জড়িত, প্রত্যেকের স্বার্থ এটার সাথে জড়িত। ওই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসলে এখানে নাই। এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যদি মনেও করে যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদেরকে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে এখানে পাঠিয়েছেন এবং শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে তারা এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখেন যে তারা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা অবকাঠামো মেডিকেলকে দিবেন না বা এরকম একটা চিকিৎসা সংক্রান্ত কাজে তারা হচ্ছে বহন করবেন না বা এখানে তারা হেল্পিং হ্যান্ড হিসেবে এগিয়ে আসবেন না, সেখানেও আমরা বলতে চাই যে এইখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে অবকাঠামো আছে সেটা টিএসসি মাঠ হোক, পায়রা চত্বর হোক, মহসিন হলের খেলার মাঠ হোক, অথবা আমাদের সেন্ট্রাল ফিল্ড হোক, প্রত্যেকটা অবকাঠামোই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাপ্তাহিক ছুটির দিনগুলোতে, বিভিন্ন দিবসগুলোতে বিভিন্ন অর্গানাইজেশন, কর্পোরেশন এবং সংগঠনের কাছে মোটা অঙ্কে ভাড়া দেওয়া হয়। এবং যখন মোটা অঙ্কে ভাড়া দেওয়া হয় তখন কিন্তু ডাকসু প্রতিনিধিরা এসে বলেন না যে এইটা কেন ভাড়া দেওয়া হচ্ছে। এই ভাড়া দেওয়ার কারণে শিক্ষার্থীরা এই অবকাঠামোর অ্যাক্সেসটা পাচ্ছে না, তখন কিন্তু তাদের এই আলাপটা আসে না। যখন এইভাবে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কনজিউমারাইজেশন করা হচ্ছে, যার ফলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একই সাথে ডাকসু প্রশাসন দুইটা অংশ এখানে একটা বড় রকমের মার্কেট ক্যাপিটালে ঢুকে যাচ্ছে। তাদের চিন্তা যত না শিক্ষার্থীদের ওয়েলফেয়ার কেন্দ্রিক, শিক্ষার্থীদের সুবিধা এবং সুব্যবস্থা করে দেওয়া কেন্দ্রিক, তার চাইতে অনেক বেশি ব্যবসায়ীমুখী। তারা তারা সেন্ট্রাল ফিল্ড ভাড়া দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, কিন্তু সেন্ট্রাল ফিল্ডকে হামাক্রান্ত শিশুদের প্রতিষেধক অংশ হিসেবে একটা মেডিকেল ক্যাম্প প্রতিষ্ঠার জন্য দিতে বাধ্য হবে না বা এটা করতে চাবে না। আমরা দেখতে পাই পরবর্তীতে যখন তাদের উপর এই অ্যালিগেশন আসে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুকে জিজ্ঞেস করে যে আপনারা কেন দিলেন না, তারা বলে যে আমরা অল্টারনেটিভ হিসেবে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার প্রস্তাব করেছিলাম। দেখেন, প্রথমত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের আসন সংখ্যা 30টা, কিন্তু একদিনেই হামাক্রান্ত শিশু মারা যাচ্ছে 17 জন। এখানে 30টা আসনে আপনি কয়টা হামাক্রান্ত শিশুকে এখানে রাখবেন? এবং বাকি বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট যারা প্রতিনিয়ত এখানে নানাভাবে আক্রমণ এবং অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছেন, নানাভাবে অসুস্থ হচ্ছেন, তাদের আপনি তখন কিভাবে স্বাস্থ্য সেবা, নিরাপত্তা এগুলো নিশ্চিত করবেন? তো এইসব জায়গা থেকে ডাকসু এখন যেটা করছে সেটা খুবই অবিবেচনাপ্রসূত কাজ, অত্যন্ত ব্যবসায়ী বৃত্তি সংক্রান্ত কাজ, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, দেশের জনসাধারণ, তাদের প্রতি এক ধরনের বিদ্বেষমূলক আচরণের প্রভাব। বছরখানেক আগে যখন ডাকসু ইলেকশন হচ্ছে, ডাকসুর আমেজ চলছে, তখন প্রতিপক্ষ মানে বর্তমান ডাকসু নেতাদের প্রতিপক্ষ হিসেবে যারা এখানে নির্বাচন করছিল, তাদের সবচাইতে বড় সমালোচনা হিসেবে এই শ্যাডো যারা ছিল, ছাত্র শিবিরের শ্যাডো কর্মী অ্যাক্টিভিস্ট যারা এখানে ছিল, তাদের একটা বড় প্রচারণা এবং প্রোপাগান্ডার অংশ ছিল, এবং যদি বলি আক্রমণের অংশ ছিল, যে এরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সম্পন্ন লেজুর বৃত্তি সাপ্লাই করে এবং তাদের মতামত উৎপন্ন করে বিশ্ববিদ্যালয় থেকে। এটা খুবই সত্য কথা যে বিশ্ববিদ্যালয়ে অনেকগুলা ছাত্র সংগঠন আছে যারা বড় রাজনৈতিক সংগঠনের পক্ষের মতামত বা রাষ্ট্রের পক্ষে সম্মতি উৎপাদন করে। কিন্তু একই সাথে তারা যখন এটা ডিনাই করতেছিল, এস এম ফরহাদকে আমরা তখনকার সময় দেখছি যে সে টকশোতে গিয়ে বলছে যে ছাত্র শিবির জামাতে ইসলামের লেজুর ভিত্তিক সংগঠন না। তখনই আমরা এটাকে কাউন্টার করেছিলাম, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কাউন্টার করেছিল যে ছাত্র শিবির অবশ্যই জামাত ইসলামের একটি লেজুর ভিত্তিক সংগঠন, এবং তারা ছাত্রদের ওয়েলফেয়ারের আগে জামাতের ওয়েলফেয়ারটা চিন্তা করে, ছাত্রদের মধ্যে জামাতি ন্যারেটিভ, জামাতি এস্টাবলিশমেন্টটা পৌঁছানোর চেষ্টা করে। আমরা পরবর্তী সময় যেটা দেখলাম যে ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে আমাদের যে ভিপি,
এবং আমাদের যে সাধারণ সম্পাদক, তারা নির্বাচনকালীন সময়ের পুরোটা সময় জুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন এবং তথাকথিতভাবে তৎকালীন যে প্রশাসনিক ব্যবস্থা তার সাথে সম্মিলিতভাবে ভূমিকম্পের অজুহাতে বিশ্ববিদ্যালয়কে 1 মাস বন্ধ রাখা হয়েছিল। এবং এই 1 মাস এই ডাকসু প্রতিনিধিরা কি করলেন? তারা বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ালেন। ঘুরে বেরিয়ে এই আপনার হচ্ছে জামাতি ইসলামের পক্ষে প্রচারণা প্রোপাগান্ডা ছড়িয়ে বেরিয়েছে। এখন এই প্রচারণা প্রোপাগান্ডার ফলে পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে এই ভূমিকম্পকালীন যে দুর্যোগকালীন ছুটি 1 মাসের, এই 1 মাস ছুটির পরেও আমাদের কোনো বিল্ডিং এর কোনো রকম অবকাঠামোগত উন্নয়ন আসলে হয়নি এবং ডাকসুও এই ব্যাপারে টোটালি নীরব ভূমিকা পালন করছে। তখন থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুর প্রত্যেকটা সদস্য এবং প্রত্যেকটা সম্পাদক পদের যেই নেতারা আছেন তারা আসলে জামাতের পারপাসটাই সার্ভ করে যাচ্ছেন। এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে সাদিক কায়েম, যে একটা বিশ্ববিদ্যালয়ের ভিপি, যে একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের রিপ্রেজেন্টেটিভ, সে এই রিপ্রেজেন্টেটিভ পদটার চাইতেও বড় করে দেখছেন সে কিভাবে জামাতের ন্যারেটিভ এবং জামাতকে সার্ভ করে, জামাতের চাটুকার বৃত্তি করে কিভাবে ঢাকার মেয়র হিসেবে ইলেকশন করতে পারে। সুতরাং আমরা আসলে ডাকসুকে এই 1 বছরে, এই 1 বছর পার হয়ে যাচ্ছে প্রায় ডাকসুর, পুরোটা সময়ে কখনোই শিক্ষার্থীদের পক্ষে আসলে পাই নাই। তাদের আমরা পেয়েছি মব কালচার করার মাধ্যমে, তাদের আমরা পেয়েছি শিক্ষার্থীর হয়রানির মাধ্যমে, তাদের আমরা পেয়েছি বিশ্ববিদ্যালয়ে আগত অন্যান্য অংশীজনদের হয়রানির মাধ্যমে, তাদের আমরা পেয়েছি জামাতে ইসলাম এবং অন্যান্য যেই জামাতে ইসলামের যে শ্যাডো এবিসিডি সংগঠন আছে তাদের চাটুকার, তাদের চাকর সংগঠন, চাকর সম্পাদক হিসেবে। তো ওই জায়গা থেকে এই বর্তমান যে ডাকসু, সেই ডাকসু প্রচণ্ড রকম ব্যর্থ এবং প্রচণ্ড রকম দলদাস এবং স্বার্থবাদী একটা ডাকসু। দেওয়ার ক্ষেত্রে একটা প্ল্যান বাস্তবায়ন করা হয় এবং এটা একটা পলিসি প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয় এবং নির্বিঘ্নভাবে এই ব্যাপারটাই বাংলাদেশে চলে আসছে এবং এর মাধ্যমে মূলত পরবর্তী সময়ে আমরা দেখেছি সরকার কয়েক দফায় পরিবর্তন হয়েছে, কিন্তু একই সাথে এই যে নিরবিচ্ছিন্ন প্রতিষেধক টিকা প্রদানের যে প্রক্রিয়া সেটাও বাস্তবায়িত হয়েছে। এর ফলে যেটা হয়েছে যে আমাদের দেশ থেকে একটা পর্যায়ে পোলিও একরকম নির্মূল হয়ে গেছে, হামও আমরা একদম নির্মূলের পথেই ছিলাম। সেই যে পলিসি, সেই পলিসিটা ছিল ইপিআই প্রজেক্ট এবং এই ইপিআই যেই বাস্তবায়িত হতো মূলত এপি প্ল্যান, অ্যাকশন প্ল্যানের মাধ্যমে। আমরা পরবর্তীতে দেখলাম যে 24 সালের পর যে নতুন ইন্টারিম গভর্নমেন্ট আসলো, সেই ইন্টারিম গভর্নমেন্ট তো একই সাথে আপনি দেখবেন যে তারা অনেক জনগণের আকাঙ্ক্ষা, দায় দরদ ইত্যাদির কথাবার্তা বলেছে। কিন্তু প্রকৃতপক্ষে ইন্টারিম গভর্নমেন্ট জনগণের প্রতি মুখাপেক্ষী ছিল না এবং ইন্টারিম গভর্নমেন্টের যা কিছু কার্যকলাপ, পরিকল্পনা গ্রহণ এবং প্রণয়ন, এগুলোর মধ্যেও জনগণের চিন্তা এবং আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমরা দেখতে পাই না। এবং তার একটা ফলাফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে হাম প্যান্ডেমিক এবং এই হাম প্যান্ডেমিকের কারণে যে 350 রেজিস্টার্ড শিশুর মৃত্যু ঘটলো, এই মৃত্যু। এটা কিরকম ব্যাপার? দেখেন, আমাদের যে ইপিআই প্রজেক্ট এবং এপি প্রজেক্ট, এই এপি প্রজেক্ট, ইপিআই প্রজেক্ট বন্ধ করে দিল ইন্টারিম সরকার, ইউনূস এবং তার যে ব্যর্থ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, এই 2 জন ব্যক্তি মিলে। এবং এর ফলে আমরা দেখতে পেলাম তারা যে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আপনার টিকা ক্রয় করবে এরকম একটা সিস্টেম পলিসি তারা নিল। এর ফলে দেখা গেল যে টিকা ক্রয় এবং টিকা ব্যবস্থাপনা সরবরাহ সবকিছু মিলে একটা জটিলতা তৈরি হলো। এবং এই জটিলতার কারণে আমরা দিন শেষে দেখতে পেলাম যে বর্তমান সময়ে এসে বিশেষ করে গত এপ্রিল মার্চ মাস থেকে 250 থেকে এই মৃত্যুটা বাড়তে বাড়তে গতকালকে 17 জন শিশু মারা গেছে এবং আজকে সেই সংখ্যা 350-তে পৌঁছেছে। আপনি দেখবেন যে এই 350 মৃত্যু, যারা হাসপাতালে পৌঁছেছে যে শিশু, যারা শিক্ষার, যারা চিকিৎসার দ্বার প্রান্তে পৌঁছেছিল, যারা চিকিৎসা আশা করেছিল বর্তমান রাষ্ট্রের কাছে, কিন্তু বর্তমান রাষ্ট্র, বর্তমান সরকারও এই চিকিৎসাটা দিতে ব্যর্থ হয়েছে। এর বাইরেও আমাদের প্রত্যন্ত অঞ্চলে, প্রান্তিক অঞ্চলে, বিশেষ করে হাওর অঞ্চল, পাহাড়ের পার্বত্য অঞ্চল এবং এছাড়াও যে সকল দূরবর্তী অঞ্চল আছে যেখানে আমাদের চিকিৎসা সেবা ভালোভাবে পৌঁছায়নি, যে জায়গাগুলো আমাদের যোগাযোগ ব্যবস্থাপনার আওতায় ভালোভাবে আসেনি, সেই সব অঞ্চলেও দেখবেন শিশুরা ব্যাপক হারে হামে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। এবং এই যে মৃত্যু, এই যে প্রান্তিক অঞ্চলের মৃত্যুগুলা এবং হাসপাতালে না এসে যে মৃত্যুগুলা ঘটছে, সেই মৃত্যুগুলা কিন্তু রেজিস্টার্ড মৃত্যু না, সেই মৃত্যুগুলা কিন্তু এই 350 শিশুর মৃত্যুর মধ্যে অন্তর্ভুক্ত না। সুতরাং আমরা বলতে পারি এই যে হামাক্রান্ত শিশুর মৃত্যু, সেটা মূলত ইন্টারিম সরকারের হাতে শিশু হত্যা। এবং এই শিশু হত্যা একে তো ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলের শিশু হত্যার পরিমাণকেও ছাপিয়ে গেছে, দ্বিতীয়ত এই সংখ্যাটা 350-র চাইতেও অনেক বেশি। এবং বর্তমান সরকারের এই দায়টা নিতে হবে যে প্রকৃতপক্ষে হামাক্রান্ত হয়ে কত শিশু মারা গেছে তার একটা এক্সাক্ট হিসাব তাদের বের করতে হবে। এবং বর্তমান সরকারের এই দায়টা নিতে হবে যে প্রকৃতপক্ষে হামাক্রান্ত হয়ে কত শিশু মারা গেছে তার একটা এক্সাক্ট হিসাব তাদের বের করতে হবে। এবং
এই হাম প্যান্ডেমিকের চেঞ্জ টিভি.প্রেস এক ফোঁটা হলুদও নেই।